নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলটার নাম শান্তম চক্রবর্তী অফিসিয়াল, আর শান্তম স্পিক্স হচ্ছে আমার এই আপনাদের সামনাসামনি হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা। এই জায়গাটা অবশ্যই কয়েকদিন মাত্র শুরু হয়েছে, কিন্তু এই কদিনের মধ্যেই কয়েকটি ভিডিওতে, বিশেষ করে একটি ভিডিওতে প্রচুর মানুষ দেখেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা ভিউও হয়েছে। কিন্তু বাকি যে সমস্ত ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিছু মানুষ দেখেছেন, কিছু মানুষ ভালো বেসেছেন। তবু লাগাতার আমার কথাগুলো বলবার চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশ কয়েকজন ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, কিন্তু সাবস্ক্রিপশানটা একটু না বাড়লে আমি লাইভে আসতে পারবো না, আপনারা সকলেই জানেন। আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে গ্রো করবার, আরও মানুষের কাছে পৌঁছে দেবার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটাও চালাতে পারবো না। আমার কথা আশা করি সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, দেখে নিলাম একবার চেক করে। বিষয়টা হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন, আর ওই বেল আইকনটা প্রেস করতে হয়। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানস অন করে দিতে হয়। তাই যখন, মানে সেটা গভীর রাত্রে হোক, কিংবা একেবারে সকালবেলায় হোক, কিংবা দুপুরবেলায় হোক, যখনই ভিডিওটা আপলোড করব, তাহলে তখন দেখে নিতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি, সেটা নিয়ে বলবার আগে একটুখানি একটা ওই প্রিয়াম্বল আছে আর কি। সেটা হচ্ছে যে সাংবাদিকতা দীর্ঘদিন ধরে করছি, আড়াই দশকেরও বেশি সময় ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত রয়েছি। সেটা রেডিও হোক, কিংবা টেলিভিশন হোক, কিংবা ডিজিটাল সংবাদ মাধ্যম, সব কিছুর সঙ্গে, এবং খবরের কাগজ, সে সব কিছুর সঙ্গেই জড়িয়ে থাকবার দায়বদ্ধতা হিসেবে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে। সেটা হচ্ছে, রিসেন্টলি একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনারা জানেন। গত 22 তারিখ, গত মঙ্গলবার দুপুরে 2:30 নাগাদ পেহেলগাঁওতে যে হামলা হয়ে গিয়েছে বৈসারান ভ্যালিতে, সেই হামলার পর 4টে দিন কেটে গিয়েছে। কিন্তু তার মধ্যে অনেক ঘটনা ঘটে গিয়েছে। সেই সমস্ত ঘটনাগুলোর কথায় আসবো অবশ্যই। সরকারের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। সেই সমস্ত পদক্ষেপের যে ফলস্বরূপ যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো বেরিয়ে এসেছে। বহু লোক, এমনকি কাশ্মীরিরাও এর বিরোধিতায়, এই ঘটনার বিরোধিতায়, এই ঘটনার নিন্দা করে পথে নেমেছেন। নানান রকম বিষয় ঘটে গিয়েছে এই কদিনের মধ্যে। কিন্তু এই কদিনের মধ্যে আরও একটা বিষয় সামনে চলে এসেছে, সেটা হচ্ছে সাংবাদিকতার অধঃপতন। সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা, তাদের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। তার কারণ, বলা হয় যে গণতন্ত্রের তো 3টি স্তম্ভ। একটি হচ্ছে অবশ্যই বিচার বিভাগ, একটি হচ্ছে আইনসভা, এবং অন্যটি হচ্ছে প্রশাসন। এই 3টি স্তম্ভের সঙ্গে আরও একটি স্তম্ভ যদি না থাকে, তাহলে গণতন্ত্র সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সেই স্তম্ভটির নাম হচ্ছে সংবাদ মাধ্যম। তো সেই সংবাদ মাধ্যম মানুষের কথা সামনে নিয়ে আসে যেমন, তেমনি মানুষের কাছে তথ্য পৌঁছেও দেয়। এই যে আদান প্রদানটা, এই আদান প্রদানটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি, যেটি সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা, আমরা সামান্য মানুষ, আমরা করে থাকি। তো আমি নিজেকে সাংবাদিক বলি না কোনো দিন, আমি সবসময়ই বলি আমি সংবাদকর্মী। অর্থাৎ সংবাদ জগতের একটি সামান্য ক্ষুদ্রতম অংশ মাত্র, একটি আলপিনের মতো। তো সেই মানুষটি কি করবেন? সংবাদ পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে, কিন্তু কোনো রং না লাগিয়ে। এটাই আদতে কাম্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেরকমটা হয়, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই রং লেগে যায়, এবং সেই রং লেগে যাওয়ার ফলস্বরূপ যেটা হয়, সেটা হচ্ছে অনেক সময় সাংবাদিকতার অপমৃত্যু ঘটে। কেন বললাম এই কথা? অবশ্যই তার পরে আসবো। রিসেন্টলি সেরকম একটি ঘটনা ঘটেছে, এবং সংবাদ মাধ্যমে তেমনভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ কাক কাকের মাংস খায় না। কিন্তু ডিজিটাল মাধ্যমে অবশ্যই সেটি দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেটি বেশ বড় আকারেই দেখতে পাওয়া যাচ্ছে। সেটা নিয়েও 2-4 কথা আজকে বলবার ইচ্ছা আছে, বলব অবশ্যই। কিন্তু তার আগে একটুখানি বলি। সেটা হচ্ছে পেহেলগাঁও, একটু আগে বলছিলাম যে পেহেলগাঁও হামলার পর 4 দিন কেটে গিয়েছে। 25 জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা, আপনারা সকলেই জানেন, সৈয়দ আদিল হোসেন শাহ, তার কথা পরে বলছি। তো তাদের মৃত্যুর পর বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপ করা হয়েছে ভারতের তরফে। গত বৃহস্পতিবার সর্বদল বৈঠক হয়েছে। বুধবারের বৈঠকের কথা তো আগের ভিডিওতেই জানিয়েছিলাম। বৃহস্পতিবার একটি সর্বদল বৈঠকও হয়েছে, এবং সেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস সহ
সকলেই কিন্তু কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ ভারত সরকার, কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করবে সেই পদক্ষেপকে মেনে নেওয়া হবে এবং তাকে সর্বতোভাবে সমর্থন জানানো হবে। এমনকি সেই মানুষটি অর্থাৎ রাহুল গান্ধী, যিনি কংগ্রেসের এই মুহূর্তে মানে বিরোধী দলনেতা লোকসভায়, তিনি পর্যন্ত সেই বিষয়টি বলেছেন, সংবাদ মাধ্যমের সামনেও বলেছেন। সবাই নিন্দা জানাচ্ছেন। জম্মু কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা তারা নিজেদের রুটি রুজি হারানোর ভয় করছেন এবং তারাও নিন্দা জানিয়েছেন, তারাও কোনোভাবেই মেনে নিতে পারছেন না এই ঘটনাকে। এবং সেই সঙ্গে সঙ্গে সর্বত্র, দেশের সর্বত্র না হলেও পশ্চিমবঙ্গে তো গতকালও আমরা একটি মিছিল দেখলাম, সেই মিছিলেও বিরোধিতা করা হচ্ছে এই নক্কারজনক ঘটনার। কিন্তু এই নারকীয় ঘটনার শুধুমাত্র বিরোধিতা করলেই কি থেমে থাকা হবে না, বরং তাকে নিন্দা করাটা বোধহয় দরকার খুব বেশি করে। না কি জাত, মানে এটার হিন্দির মতন করে বললাম, না কি জাত ধর্ম বিষয়টাকে সামনে এনে। এদিকে জম্মু কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চলছে, অব্যাহত রয়েছে সেই তল্লাশি অভিযান। বান্দিপোরায় লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়েছে, আমরা দেখছিলাম শুক্রবারই। উধামপুরে বাঙালি জওয়ান ঝন্টু আলী শেখ তিনি শহীদ হয়েছেন, ভারতীয় জওয়ান, বাঙালি জওয়ান। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলবার, সেটা হচ্ছে দুজন স্থানীয় জঙ্গি ছিল। এই যে জঙ্গিরা এসেছিল, 5 জন জঙ্গি বা 6 জন, মানে যারা প্রত্যক্ষদর্শী তারাই বলছেন। তো এই জঙ্গিদের যে লিস্ট, সেই জঙ্গিদের লিস্টের মধ্যে দুজনের নাম ছিল। একজন হচ্ছে আদিল হোসেন ঠক্কর এবং আরেকজন হচ্ছে আসিফ শেখ। এই দুজন স্থানীয় জঙ্গি, অর্থাৎ স্থানীয় মানুষ, স্থানীয় বাসিন্দা, অর্থাৎ কাশ্মীরেই তাদের বাড়ি, এই উপত্যকাতেই তাদের বেড়ে ওঠা। কিন্তু তারপর কোন এক অশুভক্ষণে তারা জঙ্গি নাশকতায় লিপ্ত হয়ে যায় এবং এই দুজনের বাড়ি, আদিল হোসেন ঠক্কর এবং আসিফ শেখ, তাদের বাড়ি কিন্তু বিস্ফোরণে ইতিমধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে সেনার তরফে। যে অপারেশন চলেছে নিরাপত্তা বাহিনীর, তারা সেই বাড়ি উড়িয়ে দিয়েছে। এবং একজন স্থানীয় বাসিন্দার মুখে শুনছিলাম সংবাদ মাধ্যমে যে এই যে আসিফ শেখ, তার বাড়িটি তার নয়, তার নিজের করা নয়, তার পূর্বপুরুষের করা, কিন্তু সেই বাড়িও আজ ধূলিসাৎ। এটাই বোধহয় ভবিতব্য ছিল এই বাড়িটির, এই পরিবারের। আরও একটি পরিবারের কথা বলি, সৈয়দ আদিল হোসেন শেখ, যার কথা আগে বলছিলাম। সে উচ্চারণ করা হয় সেখানে, আমরা বলবো শাহ। তো সৈয়দ আদিল হোসেন শাহ, তার তিনি ছিলেন রোজগেরে, দিনে মোটামুটিভাবে 300 টাকা রোজগার করতেন ঘোড়া ভাড়া দিয়ে পর্যটকদের। পর্যটকরা সেখানে ঘোড়া নেন বৈসারন ভ্যালিতে, তো এমনিতে সেরকমভাবে সরাসরি গাড়িতে যাওয়া যায় না, সেখান থেকে বেশ খানিকটা ঢুকতে হয় এবং ঘোড়ায় চেপেই ঢুকতে হয়। তো সেই ঘোড়া ভাড়া দিতেন আদিল, তিনিও আদিল, আরেকজন আদিল। কিন্তু এই আদিল জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়, কারণ সে বা তিনি, তাকে তিনি বলাই উচিত, তিনি জঙ্গিদের বাধা দিতে গিয়েছিলেন, একজনের কাছ থেকে বন্দুক কেড়ে নিতে গিয়েছিলেন, আর সেই বন্দুকেরই গুলি, তার 3টে গুলি লাগে বুকে, 1টি গুলি লাগে গলায়, গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে রক্তাপ্লুত হয়ে লুটিয়ে পড়েন তিনি। তার জন্য আমরা গর্ব অনুভব করব অবশ্যই। আর এটাই বোধহয় আসল কাশ্মীর। যারা আজাদ কাশ্মীরের নারা লাগান, যারা কাশ্মীর ভারতের অংশ নয় বলে দাবি করেন, তারা কোনোভাবেই ভারতের বাসিন্দা হতে পারেন না। হ্যাঁ, কাশ্মীরের ভেতরে এরকম বেশ কিছু মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত এই বিচ্ছিন্নতাবাদী শক্তিতে বিশ্বাস করেন। না হলে তাদের সাহায্য যদি না পেত এই জঙ্গিরা, তাহলে সীমান্ত পেরিয়ে আমরা যেরকমটা জানতে পারছি এখনও পর্যন্ত গোয়েন্দা সূত্র মারফত, যে ত্রালের জঙ্গল পেরিয়ে, ত্রাল হয়ে ঘন পাইন জঙ্গল পেরিয়ে তারা প্রায় 20 কিলোমিটার পথ হেঁটে এসেছিল। সুতরাং এই যে জঙ্গিরা ঢুকেছিল ভারতের মাটিতে, তারা কোনো মতেই লোকালাইটসদের, স্থানীয় বাসিন্দাদের কোনো এক অংশের সাহায্য না পেলে এই ঘটনা ঘটাতে পারত না, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সুতরাং এই মানুষগুলোও যেমন রয়েছেন, তেমনি আদিলের মতন মানুষগুলো রয়েছেন। আদিল হোসেন শাহ, সৈয়দ নাম যার নামের আগে জুড়ে রয়েছে, সৈয়দ আদিল হোসেন শাহ, তার পরিবারের দায়িত্ব নিয়েছে জম্মু কাশ্মীর সরকার। কিন্তু ক্ষতিপূরণ তো হয় না। এই মানুষগুলো চলে গেলে একজন দেশভক্তকে হারিয়ে গেল, যেমন আরও একজন ঝন্টু আলী শেখ, যিনি একজন বাঙালি ছিলেন, তিনিও উধামপুরের গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। এরাও ইসলাম ধর্মাবলম্বী, আর এরাও ভারতীয়ত্বে বিশ্বাস করে তারা লড়াইয়ের ময়দানে নেমেছিলেন।
অন্যদিকে ভারতের কূটনৈতিক পদক্ষেপ, এটা তাদের জন্য বললাম, বুঝতে পারলেন তো, তাদের জন্য বললাম যারা ওই হিন্দু মুসলমান নিয়ে লড়াই লাগাবার চেষ্টায় রয়েছেন। আমি তাদের কথা আরও বলবো পরে। অন্যদিকে ভারতের কূটনৈতিক পদক্ষেপ, যে কূটনৈতিক পদক্ষেপের কথা বলছিলাম তার মধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত থাকায় পাল্টা সিমলা চুক্তি রদ করার একটা হুমকিও এসেছে পাকিস্তানের তরফে, যেটা করা একরকম অসম্ভব তাদের পক্ষে। আন্তর্জাতিক চাপ থাকবে, একটা বিশাল চাপ থাকবে, সুতরাং সেটার মুখে তাদের করা সম্ভব নয় সিমলা চুক্তি রদ। কিন্তু কি এই সিমলা চুক্তি, সেটা পরে আলোচনা করা যাবে, অন্য ভিডিওতে আসবে। এদিকে এই সব ঘটনা যখন ঘটছে তখন ভারতের যে মিডিয়া, টেলিভিশন বিশেষ করে, সেই টেলিভিশনের একাংশ এবং খবরের কাগজের একাংশ তারা বলছেন যে মানে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশ, সেরকমটাই তারা হেডলাইন করছেন, সেরকমটাই তারা থাম্বনেল বানাচ্ছেন। তারা যখন ইউটিউবে ছবি আপলোড করছেন তখন দেখতে পাচ্ছি সেখানে মিসাইল ছুড়ল ভারত ইত্যাদি ইত্যাদি, যুদ্ধ বাঁধল বলে এরকম কিছু আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে কেউ বলছেন মিসাইল ছোড়া হচ্ছে, তো কেউ বলছেন এটা ওটা সেটা, মানে যুদ্ধ প্রায় বেঁধে গিয়েছে। কিন্তু আমি কিন্তু যুদ্ধে যাব না, না আমি যুদ্ধে মোটেই যাব না। কিন্তু যারা যুদ্ধ করবেন তারা কি আদৌ যুদ্ধ চান? এটা একটা বড় প্রশ্ন। আধুনিক পৃথিবীতে বোধহয় কোনো দেশই চায় না যে যুদ্ধ বাঁধুক, কিন্তু তবুও যুদ্ধ বাঁধে। হ্যাঁ, প্যালেস্তাইন গাজা নিয়ে যুদ্ধ বাঁধে, হামাস জঙ্গিরা লাফিয়ে পড়ে, আমরা দেখতে পাই ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়, সেই যুদ্ধগুলো বাঁধে। কিন্তু ভারতের মতো একটি শান্তিকামী রাষ্ট্র তো যুদ্ধ চাইবে না, তাই না? কিন্তু কেউ যদি তার ঘরের ভেতরে ঢুকে নারকীয় নরহত্যা চালায়, তাহলে কি সে ছেড়ে দিয়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? না, সেরকমটা করেনি ভারত, আগেও করেনি, এখনও করবে না, কোনো দিনই করবে না হয়তো। কারণ ভারতের মতন একটি দেশ যারা শক্তিমান দেশ হিসেবে পরিচিত, সেই শক্তিমান দেশটি অবশ্যই হাত গুটিয়ে বসে থাকবে না কুপুসুমনু সেজে। কিন্তু যা ব্যবস্থা নেওয়ার সেটা ঠিকই নেওয়া হবে। কিন্তু টিআরপি বাড়ানোর জন্য ভুল বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া তো মোটেও কাম্য নয়, তাই না? হ্যাঁ, এরকমটাই কিন্তু ঘটছে এই মুহূর্তে। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সেই কাজটি করছেন, যেটা কোনোভাবেই কাম্য নয়, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেখুন, গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, তার প্রভাব বর্তমানে সাধারণ মানুষের জনমত তৈরি করতে অপরিসীম, তার ভূমিকা, তার প্রভাব। তো সেখানে কোনো একটি চ্যানেলের অ্যাঙ্কার যদি দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলে বসেন এবং একবার নয় বারবার বলতে থাকেন, নানান রকমভাবে উস্কানিমূলক মন্তব্য তিনি করতে থাকেন, এবং এটা ধরেই নেওয়া যায় যে তাতে সেই চ্যানেল কর্তৃপক্ষেরও সম্পূর্ণ মদত আছে, সম্পূর্ণ মত আছে, অথবা হয়তো সেই অ্যাঙ্কারকে বা একাধিক অ্যাঙ্কারদের কোনো নির্দিষ্ট ন্যারেটিভ মানুষের মনে ঢুকিয়ে দেওয়ার কাজেই ব্যবহার করা হচ্ছে, তাদেরকে এই কথাগুলো বলতে বাধ্য করা হচ্ছে। হ্যাঁ, তার অবশ্যই তার একটা মানে কি বলবো, সামাজিক সুরক্ষার জন্যই তার একটা চাকরির সুরক্ষাও দরকার। আর সেই চাকরির সুরক্ষাটা রাখবার জন্য, চাকরিটি সুরক্ষিত রাখবার জন্য তাকে সেটা বলতে হচ্ছে, এরকমটাও হতে পারে। না, এরকমটা নয়। তার কারণ তিনি সমাজ মাধ্যমের পাতায় ফের এই বিষয়টি নিয়ে যখন তিনি ট্রোলড হচ্ছেন, নানান রকমভাবে তাকে ট্রোল করা হচ্ছে সংবাদ মাধ্যমে, তেমনভাবে নয়। আমি একটু আগেই বললাম কাক কাকের মাংস খায় না, কিন্তু ডিজিটাল মাধ্যমে তো বটেই। সেই সঙ্গে সঙ্গে ফেসবুকে, টুইটারে, মানে টুইটার নেই এখন, এক্সে, থ্রেডে নানান রকমভাবে তাকে ট্রোল করা হচ্ছে। তিনি সেই ট্রোলের উত্তর দিচ্ছেন, উত্তর দিচ্ছেন সমাজ মাধ্যমের পাতাতেই, এবং সেখানে তার যে মতটি, সেই মতটি প্রকাশ করছেন। এই দেখুন, আমি কোনো সংবাদ মাধ্যমের মত তো প্রকাশ করছি না, আমি এখানে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত যে বিশ্বাস, ব্যক্তিগত যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাটির প্রকাশ ঘটাচ্ছি, তাই তো? হ্যাঁ, সেই প্রকাশ ঘটাচ্ছি, বলছি আপনাদেরকে। আপনারা তার সাথে সহমত হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু এই কথাগুলো কী কারণে বললাম সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই। ভেঙে বলবার দরকার নেই, আমি কোনো সংবাদ মাধ্যমের নাম বলবো না, কোনো সাংবাদিকের নাম বলবো না, কিন্তু একটি বাংলা সংবাদ চ্যানেলে, যেটি সর্বভারতীয় একটি সংবাদ চ্যানেলের শাখা, সেখানে কবি নজরুল ইসলামের একই বৃন্তে দুটি কুসুম কবিতাকে চরমভাবে হেয় করা হয়েছে। সেকুলার বা ধর্মনিরপেক্ষতাকে অপমান তথা ভারতীয় সংবিধানকে অসম্মান করা হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে কিছু ডিজিটাল মিডিয়াও এই ব্যবস্থাটি করছেন।
আমি একটি রাজনৈতিক দলের মানে অনেকগুলি রাজনৈতিক দলের যে মিডিয়া গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে সামিল রয়েছি সাংবাদিক হিসেবেই। কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী বলে নয়, আমি বিজেপিও নই, তৃণমূল কংগ্রেসও নই, কংগ্রেসও নই, কিংবা সিপিএমও নই। আমি সেই জায়গা থেকে বলতে পারি হ্যাঁ, একসময় হয়তো বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতাম, কিন্তু কোনো দলকে এই মুহূর্তে আর সমর্থন করি না তেমনভাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে মানে তাদের কৃতকর্মের জন্যই তারা সমর্থন হারিয়েছেন হয়তো, তবু ভোট দিতে হয়, কোথাও গিয়ে একটা ভোট দিই, যারা কম খারাপ তাদেরকেই হয়তো ভোট দিই। যাই হোক, বিষয়টা অন্য। আমার রাজনৈতিক মতামত নিয়ে প্রশ্ন তোলার দরকার নেই, আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই কথাটা বলছি। এই নিরপেক্ষ কথাটা, ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা কি পাপ নাকি মশাই? আপনি বলুন তো, ধর্মনিরপেক্ষ শব্দটি আপনি বলছেন যে হ্যাঁ, ইন্দিরা গান্ধী নাকি ধর্মনিরপেক্ষতা বা সেকুলার এই শব্দটিকে ঢুকিয়েছিলেন সংবিধানে। সংবিধান তৈরি হয়েছে 1949-এ, 1950 থেকে সেটি বলবৎ হয়েছে। ভারতের সংবিধানের কথা বলছি, বিশ্বের সর্ববৃহৎ সংবিধানের কথা বলছি, যাকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, যাকে আমরা মেনে নিই মাথা নত করে। সেই সংবিধান তৈরি হয়েছে বা আমাদের সামনে এসেছে 1950-এর। কিন্তু সেই 1950 থেকে 2025 এখন, তাই তো? মানে মোটামুটিভাবে 75 বছর ধরুন পেরিয়ে গিয়েছি আমরা। 26শে জানুয়ারি 75 বছর পেরিয়ে গিয়েছি, এই মুহূর্তে 76 বছরের পথে। এতগুলো বছর কেটে গেল তো, এর মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকারও এসেছে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে মিলিজুলি সরকারও এসেছে। শুধুমাত্র কংগ্রেসই যে রাজত্ব করেছে তেমন তো নয়। আমি মেনে নিলাম ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন 1976-এ সেকুলার শব্দটি, এবং তারপর যেটি সংবিধানের প্রিয়াম্বল বা প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতে ছিল সভরেইন ডেমোক্রেটিক রিপাবলিক, সেটি বদলে হয়ে যায় সভরেইন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, তাই তো? মাফ করবেন, না আমিও ওই চিৎকার করে ফেলছি আর কি। চিৎকারের মোকাবিলায় চিৎকারই তো করতে হয়, মিনমিন করে তো সাংবাদিকতা হয় না, তাই না? হ্যাঁ, যাই হোক, সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হচ্ছে এই মুহূর্তে ভারত। আপনি তার বিরোধিতা করছেন, মানে আপনি সংবিধানের বিরোধিতা করছেন, তার মানে আপনি সংবিধান বিরোধী কথা বলছেন, তার মানে আপনার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্র ব্যবস্থা নিতে পারে। খেয়াল করেছেন বিষয়টা? আচ্ছা, ছেড়ে দিন এই বিষয়টা, ছেড়ে দিন। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে দলেরই হন না কেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছিলেন, মনে পড়ে? হ্যাঁ, সেই পোস্টটি, যা প্রধানমন্ত্রী পোস্ট করেন সেটি এক্স হ্যান্ডেলেও যেমন যায়, তখন টুইটার ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুকেও যায়। তো সেই পোস্টটিতে পরিষ্কারভাবে লিখেছিলেন, তার বাংলাটা এরকমটা দাঁড়ায় যে আমরা ধর্মনিরপেক্ষ, শুধুমাত্র যে মুখের কথাতেই ধর্মনিরপেক্ষ তেমনটা নয়। প্রধানমন্ত্রী লিখেছিলেন যে আমাদের রক্তে ধর্মনিরপেক্ষতা রয়েছে। কথাটার মূল্য বুঝতে পারছেন আপনি, সাংবাদিক মশাই? বুঝতে পারছেন? রক্তের মধ্যে ধর্মনিরপেক্ষতা রয়েছে। হ্যাঁ, ভারত সবাইকে বুকে টেনে নিয়েছে, বুকে জড়িয়ে নিয়েছে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হাম সব হ্যাঁ ভাই ভাই। এই কথাটা ভারত একমাত্র রাষ্ট্র যারা বলতে পারে বুক ঠুকে। আর সেই ভারতের মাটিতে দাঁড়িয়ে আপনি বলতেই পারেন আমার শো থেকে বেরিয়ে যান, বেরিয়ে যাব। একজন ধর্মনিরপেক্ষ হিসেবে আপনার শো থেকে বেরিয়ে যাব, আপনার শো হয়তো দেখব না, কিন্তু দেশ ছেড়ে বেরিয়ে যান, এই কথাটা কি আপনি বলতে পারেন? এত দূর ধৃষ্টতা আপনার হয় কি করে? আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আপনার চ্যানেল। আপনার চ্যানেল তো ভারতের বাইরে নয়, ভারতের মাটিতেই সেই চ্যানেল ব্যবসা করে খায়, তাই তো? আপনি সেই ব্যবসার অংশীদারিত্ব পান, অর্থাৎ আপনি মাইনে পান, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আপনি বলতে পারেন না যে ভারতের মাটি থেকে বেরিয়ে যান। সেকুলার, ধর্মনিরপেক্ষ যারা তথাকথিত ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে মুসলিম তোষণ করেন বা হিন্দু তোষণ করেন বা যে কোনো ধর্মকে তোষণ করেন, তাদের বিরুদ্ধে আমি কথা বলবো। কোনো ধর্মকে বাড়াবাড়ি ভাবে তোষণ করা অবশ্যই ভারতের কাজ নয়। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল, আছে, থাকবে, ঠিক যেমনটা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন প্রধানমন্ত্রী থাকাকালীন। মনে পড়ে? আপনি তখনও বোধহয় সাংবাদিকতায় আসেননি, আপনি তখন বোধহয় স্কুল টুলে পড়েন। একটু ইতিহাসটা পড়ুন, একটু ভালোভাবে ইতিহাসটা পড়ুন। শুধুমাত্র চিৎকার করে সাংবাদিক হওয়া যায় না।
দুঃখিত, আপনার নাম না করে আমি আপনাকে বলছি দয়া করে একটু পড়াশুনো করুন। পড়াশুনো করার প্রয়োজনীয়তা আছে, সারা জীবন পড়াশুনো করে যাওয়াটা অত্যন্ত জরুরি দরকার। বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আর করবো না, কারণ বড় ভিডিও হলে আপনারা হয়তো দেখতে চান না। পরের ভিডিওতে আসবে সেই সমস্ত প্রশ্ন, যে প্রশ্নগুলো উঠে আসছে পেহেলগামের এই হামলা থেকে। তবে একটা ছোট্ট গল্প বলে একটুখানি শেষ করি। সেটা হচ্ছে, একসময় টেলিভিশনের বিখ্যাত সেফোলজিস্ট ছিলেন, টেলিভিশনে বিভিন্ন চ্যানেল খুললেই তাকে দেখা যেত। তার নাম ছিল অমিয় চৌধুরী। অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ অমিয় চৌধুরী। তিনি মানে বিভিন্ন বিষয়ের খোঁজখবর রাখতেন এবং সেফোলজিস্ট হিসেবে বেশ যথেষ্ট নাম করা মানুষ। 2016 সাল একটি টেলিভিশন টক শোতে, আমি তখন একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতাম। সেই টেলিভিশন চ্যানেলটি তখন বেশ আলোচনার মধ্যে ছিল। চ্যানেলটির নাম হাই নিউজ। সেই সময় যথেষ্ট আলোচনার মধ্যে, এবং সেই সময় 2016 সালে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের সময় একটি টক শোতে একজন সাংবাদিক ছিলেন, বর্ষিয়ান সাংবাদিক, প্যানেল আলোচনায় চন্দ্রশেখর ভট্টাচার্য। না, বড় কোনো হাউসের ছাপ তার গায়ে ছিল না হয়তো, কিন্তু সাংবাদিক হিসেবে যথেষ্ট ঋদ্ধ একজন মানুষ। অমিয় চৌধুরী দা, তিনি চন্দ্রশেখর ভট্টাচার্য দাকে অপমান করেছিলেন অন ক্যামেরা, একদম আলোচনার মধ্যে বসে। আমি দয়া করে অব্যাহতি চেয়েছিলাম, অমিয় চৌধুরী তারপর ছেড়ে বেরিয়ে চলে গেছিলেন টক শো। আমি কাউকে অপমান না করে এটাই বলেছিলাম যে কারোর, আমার কোনো অতিথিকে অপমান করবার ক্ষমতার কারণ নেই যতক্ষণ আমি ক্যামেরার সামনে রয়েছি, যতক্ষণ আমি প্যানেল ডিসকাশন পরিচালনা করছি। আর ঠিক সেই গল্পটিরই কী পরিপ্রেক্ষিতে বললাম সেটা বুঝুন। সেটা হচ্ছে তার উল্টো দিকে, হ্যাঁ, জাক্সটাপোজড দেখতে পাই একজন সাংবাদিক, তিনি প্যানেলে বসে অপমান করে চলেছেন ক্রমাগত তাঁর অতিথিদের। হ্যাঁ, সেই কারণেই তাকে নিয়ে আসা হয়েছে, এই কথাটাও বলেন যে অপমান করবেন বলেই নিয়ে এসেছেন তিনি প্যানেলে। সেই অতিথিকে, সেই রাজনৈতিক দলের অতিথিকে ডেকে নিয়ে এসেছেন অপমান করবেন বলে। কি আশ্চর্য, কি জায়গায় পৌঁছচ্ছে আমাদের সাংবাদিকতা বলুন তো। আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি সাংবাদিকতা, সঠিক সাংবাদিকতা। মানে এর নাম সাংবাদিকতা, আমি থাম্বনেলে এটাই দিয়েছি যে এর নাম কি সাংবাদিকতা। সাংবাদিক কি এদেরকেই বলা হবে ভবিষ্যতে? উত্তর দেবেন আপনি, কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে দেবেন, শেয়ারও করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রিপশন আমার দরকার, বুঝতেই পারছেন। আপনাদের সমর্থন আমার দরকার। আর যদি আমি ভুল কথা বলি কমেন্ট বক্সে, সে কথাও বলতে চলে আসুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনস অন করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই আসবে খুব শিগগিরই। আজকের মতো, মানে এখনকার মতো এই পর্যন্ত। নমস্কার।